আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ সেনা সদরে চিফ প্রসিকিউটর। প্রচলিত আইনেই বিচার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার তাগিদ। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে সারা দেশে জামায়াতে ইসলামী সহ সমমনা ৭ দলের বিক্ষোভ। জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি। তালিকার বাইরে গিয়ে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই, জানালেন সিএসসি। গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি না করার আহ্বান। ৩ দফা দাবি আদায়ে আগামীকাল থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা শিক্ষা জাতীয়করণ জোটের। এবং সারা দেশে শুরু হয়েছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। বিনামূল্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৫ কোটি শিশুকে দেওয়া হবে ভ্যাকসিন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুমের মামলায় সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদর গ্রহণ করেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, আইন অনুযায়ী এখন পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার কথা, কিন্তু ওই সেনা সদস্যরা গ্রেপ্তার কিনা তা প্রসিকিউশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এদিন ট্রাইব্যুনাল একই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলায় প্রথম দিনের মতো যুক্তি তর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গুমের ২ মামলায় গত ৮ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানাভুক্ত সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তার মধ্যে এলপিআরের ১ জন সহ কর্মরত ১৬ জন। শনিবার তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় সেনা সদর দপ্তর। ১৫ জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। এদিকে রোববার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। তবে সবকিছুকে ছাপিয়ে উঠে আসে গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার প্রসঙ্গ। রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন, তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছেও এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। সেনাবাহিনীর পক্ষ থেকে ট্রাইব্যুনালকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেও জানান চিফ প্রসিকিউটর। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সব বাহিনীর অপরাধের বিচারের জন্য বিশেষ আইন। এটা একটা স্পেশাল ল। এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ। এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিসিপ্লিন ফোর্স, পুলিশ বাহিনী, এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি। এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না। এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে যাওয়া যাবে না, সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না, রিট পিটিশন দায়ের করা যাবে না, মেইনটেনেবল হবে না, কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে। আইনজীবীরা জানান, ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গত ৬ অক্টোবর জারি করা অধ্যাদেশ অনুযায়ী অভিযুক্ত সেনা কর্মকর্তাদের স্বপদে বহাল থাকার সুযোগ নেই। ২২ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩০ আসামিকে হাজির করার নির্দেশনা রয়েছে ট্রাইব্যুনালের। এদিকে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন লাইভ করার সময় ফেসবুক পেজে সাইবার হামলা হয় বলে জানান চিফ প্রসিকিউটর। পরে তা উদ্ধার করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচার প্রচলিত আইনেই হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেফ এক্সিটের চিন্তা করছেন না তিনি।
গত 3টি নির্বাচনে দায়িত্ব পালন করা কাউকেই আগামী নির্বাচনে রাখা হবে না বলেও জানান উপদেষ্টা। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব এহসানুল হক জানান, আগামী নির্বাচন নিরপেক্ষভাবে করতে মাঠ প্রশাসনকে প্রস্তুত করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মানবতাবিরোধী অপরাধে সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশে একসাথে এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা খুব একটা দেখা যায়নি। এর ফলে সামরিক বাহিনীতে অস্থিরতা বিরাজ করছে বলেও আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হচ্ছে নানা গুজব। সেনাবাহিনীর 46 ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে। সেনাবাহিনীতে কর্মরত অফিসারদের বিচার কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, দেশের প্রচলিত আইনেই তাদের বিচার হবে। এইটার ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। উপদেষ্টা জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। ডিসি, এসপি, ইউনো, ওসিদের নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের পর সেফ এক্সিট নেবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাই, আমার ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা জায়গায় কি করব? মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা। এদিকে 3 সপ্তাহ শূন্য থাকার পর সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। দায়িত্ব নিয়ে তিনি বলেন, কোনো দলের পক্ষে কাজ করবেন না তিনি। পাওয়া যায় যে না ওনার কোনো দলীয় সম্পৃক্ততা আছে, ওনাকে নির্বাচনের বাইরে রাখবো। তিনি জানান, আগামী নির্বাচন নিরপেক্ষভাবে নিতে নির্বাচন কর্মকর্তাদের সব ধরনের ক্ষমতা দেয়া হবে। আমার বিশ্বাস, উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে। প্রোটেকশন হলো এই যে স্বাধীনভাবে সে কাজ করবে। আশা করি আমার অফিসাররাও নিরপেক্ষ নির্বাচন করবে। যদি নিরপেক্ষ নির্বাচন না করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তাৎক্ষণিক ব্যবস্থা নিব। জানুয়ারির মধ্যে কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হবে বলেও জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য শুনছেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বা পিআরের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, পিআরের আড়ালে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, তবে জনগণ তা সফল হতে দেবে না। মানুষের প্রত্যাশা, ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু মানুষ ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে, যা কখনোই সম্ভব হবে না। মইনুল হাসানের রিপোর্ট। সাবেক ছাত্রনেতা ডেমোক্রেটিক লীগের একসময়ের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট নেতারা। ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে প্রয়াত মনির অবদানের কথা তুলে ধরেন তার রাজনৈতিক সহকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সামনে দেশকে এগিয়ে নেয়ার যে সুযোগ এসেছে তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায়, নির্বাচনে অংশ নেবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়। যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে কোনো দল জয়ী হতে পারে জনগণের ইচ্ছার উপর দিয়ে, কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সংস্কার কমিশন প্রস্তাবগুলো নিয়ে এসেছে, তার বেশিরভাগই আমাদের সেই ৩১ দফা কর্মসূচির মধ্যে ছিল। আগামী ১৭ তারিখে এই সনদের স্বাক্ষর করবেন, যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয়গুলো
একমত হওয়া যায়নি, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত, ম্যান্ডেট, সেটা আদায় করার চেষ্টা করবেন। সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরের আড়ালে জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের 1971 সালের ইতিহাসকে ভুলে যেতে। 71-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। মির্জা ফখরুল বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে অপপ্রচার, অপতথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট 5 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জামাত সহ সমমনা 7টি রাজনৈতিক দল। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় জামাত ইসলামীর ঢাকা দক্ষিণ মহানগরের আমিন নুরুল ইসলাম বুলবুল বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। পিআর সহ 5 দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সহ দেশের সব জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ সমমনা 7 দল। ঢাকা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়ার আগে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে সমাবেশে জামায়াতের ঢাকা দক্ষিণ মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান। যদি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না হয়, যদি আইন শৃঙ্খলা বাহিনী জনপ্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আমরা আগামী দিনের নির্বাচন আবারও যেন কোন নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার একটি পথ তৈরি করে দেওয়া হবে। আর সেই জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব গ্রহণ করতে হবে। এ সময় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের আগে জুলাই গণহত্যা ও গুম খুনের সাথে জড়িতদের বিচারের দাবি জানান। ঘোষিত জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতেই ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। গণভোটের আয়োজন করতে হবে ফেব্রুয়ারির নির্বাচনের আগেই। জাতীয় পার্টি এবং 14 দল তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং গত বছর জুলাই আগস্টে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, খুন করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি জেলায় মিছিল করে স্মারকলিপি দেয় যুগপৎ আন্দোলনরত 7 দলের নেতাকর্মীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। ইসির তালিকার বাইরে গিয়ে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে মার্কা নিয়ে দেশপ্রেমিক এনসিপি গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে না বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন সিএসএ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে চট্টগ্রামের পুলিশ, প্রশাসন ও স্থানীয় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সিইসি। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতী না। সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও পাহাড়ের স্থিতিশীলতা আনতে সরকার সচেষ্ট। আমরা একটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। লুকানো কোনো নির্বাচন দিতে চাই না। রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। এ সময় এনসিপির শাপলা প্রতীক নিয়েও কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বিধান হলো যে আমাদের যে তালিকাভুক্ত প্রতীকগুলো আছে ওখান থেকে নিতে হয়। এখন পর্যন্ত তালিকার বাইরে আমরা কেউ দেয়নি। যারা এনসিপিতে নেতৃত্বে আছেন এখন
আমরা দেখি আর কি, বাহ্যত যারা দেখি বা আমাদের সাথে যারা মিটিং করতে আসেন, তারা কিন্তু 2024-এর আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ইনভলভ ছিলেন এমন লোকজনই কিন্তু এই দলটা নেতৃত্ব দিচ্ছেন, এবং তারা গণতন্ত্রায়নের পথে নিজেরা বাধা সৃষ্টি করবেন এইটা আমি মনে করি না। ভোটের সময় সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দেয়া হবে না জানিয়ে অপপ্রচার বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন সিইসি। আমি মনে করি না এনসিবি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। 3 দফা দাবি আদায়ে আগামীকাল থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোট। দুপুরে প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় কয়েকজন আহত ও আটক করার কথা জানায় আন্দোলনরত শিক্ষকরা। পরে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন শিক্ষকরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন এনসিপির নেতারা। তরিক ইসলামের রিপোর্ট। দুপুরে রাজধানীর প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ চালায় পুলিশ। শিক্ষকরা বলছেন, সরকার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় এই অবস্থান কর্মসূচি, যেখানে অতর্কিত হামলা চালায় পুলিশ। এই সরকারের অর্থ উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা এখানে পুলিশ প্রশাসন শিক্ষকদের উপর যে ন্যাক্কারজনক ঘটনা করলো। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার জানান, জনভোগান্তি কমানো ও যান চলাচল স্বাভাবিক রাখতেই শিক্ষকদের ছত্রভঙ্গ করে পুলিশ। সাউন্ড গ্রেনেড কয়টা মারছি যেন ওরা ভয় পায়, যেন দূরেও মারছি, ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে, ডিসপার্স হয়ে যাবে। তো আমরা এইভাবে ডিসপার্স কয়েক দফায় করা লাগছে, বুঝে করা লাগছে, কখনো ভয় দেখে করা লাগছে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন এনসিপির নেতারা। আপনাদের সকলকে আপনাদের দাবিতে অবিচল থাকার অনুরোধ করছি। এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। সোমবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষক নেতারা। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি করবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টায় তাকে বহনকারী বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ সময় বিমানবন্দরে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান। রাষ্ট্র নির্বাচন উপলক্ষে ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম 10 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণাকালে ভিপি পদপ্রার্থী শেখ নুরউদ্দিন আবির, জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন ও এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এশা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 13 দফা কর্মসূচির একটি ইশতেহার পেশ করা হয়েছে। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার পাঠ করেন রাষ্ট্র নির্বাচনে ভিপি প্রার্থী মাহবুব আলম। তিনি বলেন, নির্বাচন হলে সংগঠনের পক্ষ থেকে আবাসিক সংকট নিরসন, 15 বছর মেয়াদে মাস্টার প্ল্যান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 230 জনে। এছাড়াও নতুন 953 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে 141 জন, চট্টগ্রাম বিভাগে 107, ঢাকা বিভাগে 197, ঢাকা উত্তর সিটিতে 147, ঢাকা দক্ষিণ সিটিতে 122, খুলনা 93, ময়মনসিংহে 46, রাজশাহীতে 69, রংপুরে 23 ও সিলেট বিভাগে 8 জন। এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট 54,559 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে টাইফয়েড টিকা ক্যাম্পেইন। 9 মাস থেকে 15 বছর বয়সী 5 কোটি শিশুকে বিনামূল্যে দেওয়া হবে এই টিকা। সকালে রাজধানীর আজিমপুরে সলিমুল্লাহ এতিমখানা থেকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। মিজান শাহজাহানের রিপোর্ট। তাদের বয়স 9 মাস থেকে 15 বছর, তাদের সবাইকে আমরা এই ভ্যাকসিনটা দেব। স্বাস্থ্য উপদেষ্টার উদ্বোধনের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকা পাচ্ছে 5 কোটি শিশু। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া এই টিকা শতভাগ নিরাপদ। এই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025-এর উদ্বোধন ঘোষণা করছি। আজকের এই সুযোগটা শুধুমাত্র টিকাদান ক্যাম্পেইনের একটা উদ্বোধন না হয়ে এটা আসলে আপনাদের মগজে একটা নতুন জগতের উন্মোচন হোক। ক্যাম্পেইনের প্রথম 10 কর্মদিবস টিকা দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, পরবর্তীতে দেওয়া হবে ইপিআই টিকা কেন্দ্রের স্থায়ী ও অস্থায়ী বুথে। টাইফয়েড একটি মারাত্মক রোগ, তাই আমরা এই সুযোগ মিস করতে চাইনি, সেই জন্য আমরা টিকা নিয়েছি। টিকা দেওয়ার সময় অনেকটা ব্যথা লাগছিল, তবে কিছুক্ষণ পরে ব্যথা চলে গিয়েছে। টিকাটা আমার হাতের মধ্যে পুশ করলো, তখন আমার ভয়টা কেটে গেছে, আর একটু পিঁপড়ার কামড়ের মতো লাগছে। টাইফয়েড সব জায়গায় পুরো দেশই বাড়ছে এবং যদি প্রিকশনস না নেওয়া হয় তাহলে আরো ঝামেলা হতে পারে ভবিষ্যতে, তাই এখন নিয়ে নিচ্ছি, খুব ভালো লাগছে। এই কার্যক্রমকে রুটিন টিকা হিসাবে তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম। জন্ম সময়কালীন সময় যে টিকাগুলো দেয় ইপিআই থেকে, সেটাকে যদি টাইফয়েডের টিকাও এর মধ্যে ইনক্লুডেড করা হয়, তাহলে আমার মনে হয় একটা ক্ষতিকর, বিরাট একটা ক্ষতির প্রভাব থেকে এই আমাদের বাংলাদেশের জনগণ রক্ষা পাবে। যাদের জন্ম নিবন্ধন নেই কিন্তু বয়স 9 মাস থেকে 15 বছরের মধ্যে, তারা সবাই নিকটস্থ কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে সাথে সাথে টিকা নিতে পারবেন। পথ শিশুদের টিকা দেবে এনজিও কর্মীরা। পেলে থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়া কোনো শিক্ষার্থী এই টিকার বাইরে থাকবে না। সেক্ষেত্রে কারো বয়স যদি 15 বছরের বেশি হয়ে যায়, তাকে ম্যানুয়ালি এই কার্ডের মাধ্যমে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করে টিকা দেওয়া হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমান প্রস্তাবিত 31 দফার ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ দরিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বলেও জানান তিনি। নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্রাম বাংলার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। এ সময় জেলা বিএনপির নেতারা সহ স্থানীয় বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতা গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এবং এই 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ দরিদ্র মুক্ত হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত হবে, বাংলাদেশে অন্যায় অবিচার, মানুষের মধ্যে বিভেদ থাকবে না। সরকার আগামী 3 মাসের মধ্যে দেশের 3টি সমুদ্র বন্দর বিদেশি অপারেটর দিয়ে পরিচালনা করাতে চায় বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত জাহাজ শিল্পের বাস্তবতা ও ভবিষ্যৎ বিষয়ক সেমিনারে সচিব বলেন, এর মাধ্যমে সক্ষমতা বাড়ানোই সরকারের লক্ষ্য। এ সময় জটিল কাস্টমস সেবার কারণে জাহাজ শিল্পকে এগিয়ে নেওয়া দুরূহ হয়ে পড়েছে বলে অভিযোগ করেন সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির চেয়ারম্যান আজম জে চৌধুরী। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়া এবং পানগাঁও বে টার্মিনাল বিদেশি অপারেটর দিয়ে পরিচালনা করাতে চায় সরকার।
ওয়ার্ল্ডে তো আপনাকে কম্পিট করতেই হবে, আপনাকে এই টার্ন অ্যারাউন্ডটা আপনাকে কমাইতে হবে, কোনো ইয়ে নেই। তো টার্ন অ্যারাউন্ডে আমাদের যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি এখন সম্ভব হবে না। আমরা এই কাস্টম প্রবলেমটা যদি সলভ করতে পারি, মুভমেন্ট যদি ফাস্ট করতে পারি, তাহলে আমাদের কাজও শিপমেন্টগুলো কাস্টমার থ্রুপুট বেড়ে যাবে। 24শে জুলাই যোদ্ধা ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বাস ভাড়া দিতে নিয়ে গত শুক্রবার 1 জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনার পর এনসিপি ও পরিবহন শ্রমিক দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি শেষে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ সহ বিভাগের সকল সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক ও শ্রমিক ইউনিয়ন। ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না ঢাকাগামী কোনো যাত্রীবাহী বাস, ফলে চরম দুর্ভোগে যাত্রীরা। এদিকে কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। তাদের দাবি সকল সমস্যার সমাধান করে রাজনীতিমুক্ত পরিবহন ব্যবস্থার নিশ্চিত করা। বাস চলে না, আমরা খুব বিপদে আছি, ছোট বাচ্চা নিয়ে যাইতে পারতেছি না। আমরা কেমনে যাই মুরগি সমাচার কোনো কিছু হদিস পাইতেছি না। ছোট ছোট গাড়িতে গেলে বেশি টাকা লাগে, চলতেছে না। 500-600 টাকা ভাড়া চাইতেছে, কোনো গাড়ি চলে না। এরকম ভোগান্তির কারণ কি? আমাদের তো ঠিক সময় যাইতে হবে, ভার্সিটির ক্লাস শুরু হয়ে যায়। সামান্য একটা শ্রমিকের দ্বারা ওড়াউড়িতে নিয়ে এই শ্রমিক বললো যে ভাই ওঠেন, এই ওটা নিয়ে তর্ক করে জেলে বাড়ানো হয়েছে। আমাদের শ্রমিক যখন আমাদের সাথে চারা না পাবে ততক্ষণ আমরা এই গাড়ি চালাবো না। আমরা তো কোনো মালিক চিনি না, কোনো নেতা বেতা চিনি না, আমরা কর্ম করে খাই, দিন আইনা দিন খাই, আমরা ফ্যামিলি চালাই। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর মিরপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট ICCL গৌরব চালু হয়েছে। শনিবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ICCL গৌরবে চালু করা হয়। এখানে ভোজন প্রেমীরা অসাধারণ ও মুখরোচক সব খাবারের পাশাপাশি লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ পাবেন। এ বিষয়ে ICCL এর চিফ অপারেটিং অফিসার শামীম বিল্লাহ বলেন, শহরের সবচেয়ে বড় লাইভ মিউজিকের সুব্যবস্থা নিয়ে এসেছে ICCL। এই লাইভ মিউজিক, মুখরোচক খাবার ও সুবিশাল স্ক্রিন মানুষের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করেন তিনি। আন্তর্জাতিক মানের এই কনভেনশন সেন্টারে এখন একই ছাদের নিচে মিলবে অসাধারণ সব খাবার। খুব শীঘ্রই ICCL এ অথেন্টিক ইন্ডিয়ান স্ট্রিট ফুডের আউটলেট, চাটওয়ালা আর বাচ্চাদের জন্য কিডস জোন চালু হতে যাচ্ছে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এবার পাকিস্তানকে কড়া সতর্ক বার্তা দিয়েছে আফগানিস্তান। দেশটির সীমান্তবর্তী অঞ্চলে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান। শনিবার রাতে পাক আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষের পর আরও ভারী অস্ত্র মজুত করেছে আফগানিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর 25টি সীমান্ত পোস্ট দখল ও তাদের 58 সেনাকে হত্যা করার কথাও জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। সংঘাতের সময় আহত হয়েছেন আরও 30 জন পাক সেনা সদস্য সহ বলেও জানান তিনি। পাকিস্তান যদি আবারও আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তবে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন কাবুল। নিষিদ্ধ গোষ্ঠী সন্ত্রাসী দল তেহরিক-ই-তালিবান পাকিস্তানের নেতাদের সহায়তার অভিযোগ তুলে বৃহস্পতিবার মধ্যরাতে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এদিকে আফগানিস্তান সীমান্তে পাকিস্তান সেনাদের হামলায় আফগান তালেবানের 200 জনের বেশি সৈন্য ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া আফগানদের হামলায় নিজেদের 23 সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী। এবারে থাকছে খেলার খবর। ইউরোপিয়ান ফুটবলে পেনাল্টি মিসের এক রাতে জয় পেয়েছে পর্তুগাল, স্পেন এবং ইটালি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পর্তুগাল 1-0 গোলে আয়ারল্যান্ডকে, স্পেন 2-0 গোলে জর্জিয়াকে এবং ইটালি 3-1 গোলে পরাজিত করে এস্তোনিয়াকে। পরাগানমানের রিপোর্ট। বিশ্বকাপ বাছাই ইউরোপিয়ান অঞ্চলের F গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। নিজেদের মাঠ হোসে আলভালাদে
পুরো সময়ই দাপট ছিল পর্তুগিজদের, কিন্তু প্রথমার্ধ গোলশূন্যই থাকে। দ্বিতীয়ার্ধেও আইরিশ সীমানায় আক্রমণ চালাতে থাকে রোনালদো ব্রুনোরা। ৭৫ মিনিটে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল সংখ্যা ১৪২ করার সুযোগ ছিল, হয়নি কারণ তিনি পেনাল্টি মিস করেন। তবে নির্ধারিত সময় যোগ করার সময় রুবেন নেভেসের গোল পুরো ৩ পয়েন্টই এনে দেয় পর্তুগালকে। এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রইল রোনালদোরা। একই রাতে ই গ্রুপের ম্যাচে জর্জিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় স্পেন। এক পেশে এই ম্যাচে খেলার ২৪ মিনিটে ইয়েরেমি পিনো এগিয়ে দেন স্প্যানিশদের। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল স্পেনের, কিন্তু ফেররান তোরেস স্পট কিকে গোল করতে ব্যর্থ হন। তবে খেলার ৬৪ মিনিটে মিকেল ওয়ারজাবালের কল্যাণে ঠিকই ২-০ ব্যবধানে জয় পায় স্প্যানিশরা। এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে এখন লুইস ডিলা ফন্তের দল। এদিকে এস্তোনিয়ার বিপক্ষে বড় জয় পেলেও তা ছিল ইটালির জন্য অনেকটা স্বস্তির। গ্রুপে শীর্ষ ২ না থাকলে বিশ্বকাপ বাছাই পর্ব পার হওয়া কঠিন। এমন ম্যাচে মইজকিন খেলার ৪ মিনিটে এগিয়ে দেন ইটালিকে। ২৯ মিনিটে মাতেও রেতেগি পেনাল্টি মিস করলেও খেলার ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ৭৪ মিনিটে ফ্রান্সেকো এসপোসিতো গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন। ৭৬ মিনিটে এস্তোনিয়ার সাপিনেনের গোল পরাজয়ের ব্যবধানই কেবল কমায়। এই জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আই গ্রুপের ২ নম্বরে উঠে এলো ইটালি। শীর্ষে থাকা নরওয়ের সংগ্রহ ১৮ পয়েন্ট। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ সেনা সদরে। চিফ প্রসিকিউটর প্রচলিত আইনেই বিচার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার তাগিদ। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে সারা দেশে জামায়াতে ইসলামী সহ সমমনা ৭ দলের বিক্ষোভ। জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি। তালিকার বাইরে গিয়ে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই জানালেন সিএসি। গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি না করার আহ্বান। ৩ দফা দাবি আদায়ে আগামীকাল থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা শিক্ষা জাতীয়করণ জোটের। এবং সারা দেশে শুরু হয়েছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। বিনামূল্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৫ কোটি শিশুকে দেওয়া হবে ভ্যাকসিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।